আজ বৈকুণ্ঠ চতুর্দশী। এই পুণ্যতিথিতেই ইংরেজির 1868 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর উত্তরপ্রদেশের এটাওয়াতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি জন্মগ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে পরবর্তীকালে বলেছিলেন তাঁর জাম্বুবানের অংশে জন্ম। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল উত্তর 24 পরগনা জেলার বেলঘড়িয়াতে। এই বেলঘড়িয়াতেই কেশবচন্দ্র সেনের তপবনে তিনি শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। মায়ের নাম নকুলেশ্বরী দেবী। তারকনাথের 2 পুত্র ও 4 কন্যার মধ্যে হরিপ্রসন্নই সর্বজ্যেষ্ঠ। হরিপ্রসন্নের বিদ্যারম্ভ হয় কাশীধামে বাঙালি টোলায় নসিরাম সরকারের পাঠশালায়। পরে বাঙালি টোলার বিদ্যালয়ে প্রায় 2 বছর অধ্যয়নের পর কলকাতায় পড়াশোনার জন্য তিনি আদি বাসস্থান বেলঘড়িয়ায় আসেন। তার কৈশোর বেলঘড়িয়াতেই অতিবাহিত হয়েছিল। ওই সময়ই শ্রীরামকৃষ্ণদেবকে তিনি 2 বার দর্শন করেন। প্রথম দর্শনের কথা আমরা একটু আগেই উল্লেখ করেছি। দ্বিতীয় দর্শন দেওয়ান গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে। কলকাতা হেয়ার স্কুল থেকে 1882 সালে 15 বছর বয়সে হরিপ্রসন্ন এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। উক্ত স্কুলে অধ্যয়নকালে কোয়েটাতে তার পিতার মৃত্যু হয়। তিনি সেখানে কমিশনারেটে কাজ করতেন। 1885 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে হরিপ্রসন্ন প্রথম বিভাগে FA পাশ করেন। উক্ত কলেজে স্বামী শারদানন্দ তাঁর সহপাঠী ছিলেন। অটুট সত্যনিষ্ঠা তাঁর জন্মার্জিত সংস্কার ছিল। বেলঘড়িয়ায় অবস্থানকালে একবার তাঁর জননী নকুলেশ্বরী দেবী কোনো বিষয়ে তাঁকে মিথ্যাবাদী বলে ভর্ৎসনা করেন। হরিপ্রসন্ন তাতে খুবই মর্মাহত হয়ে পুনঃ পুনঃ প্রতিবাদ করা সত্ত্বেও জননী পুত্রের কথায় বিশ্বাস স্থাপন করেননি। তখন তিনি গভীর শোকে উত্তর দিলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তো আমি ব্রাহ্মণ নই, বলেই স্বীয় যজ্ঞোপবীত ছিন্ন করে ফেলেন। পুত্রের প্রাণে এতটা আঘাত যে লেগেছিল মাতা তা বুঝতে পারেননি। তিনি স্তম্ভিতা ও শঙ্কিতা হয়ে বলেছিলেন, কি ভয়ানক অকল্যাণ করলি। তারপর তিনি তার যোগে কোয়েটা হতে হরিপ্রসন্নের পিতার মৃত্যু সংবাদ আসাতে শোক সন্তপ্তা জননী কাঁদতে কাঁদতে বলেন, তোর অভিশাপেই এমনটি হলো। বাল্যের এই সত্যানুরাগ পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে হরিপ্রসন্নকে পরম সত্য লাভের জন্য অনুপ্রাণিত ও পরিশেষে তাতে দৃঢ় প্রতিষ্ঠিত করেছিল। শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ করে তার প্রতি এক গভীর টান অনুভব হতে থাকে হরিপ্রসন্নের। তিনি সহপাঠী শরৎচন্দ্র, পরবর্তীকালে স্বামী শারদানন্দ ও বরদা পালের সাথে 1883 সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শন ও সঙ্গ লাভ করতে আসেন। কিন্তু সেদিন ঠাকুরের সাথে বেশি কথা হয়নি, কারণ তিনি তখন কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এরপর তিনি একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হন। সেদিন সমস্ত ভক্তগণ চলে গেলেন। শুধু এক কোণে হরিপ্রসন্ন আর ছোট খাটটিতে উপবিষ্ট ঠাকুর মৃদু হাস্যে হরিপ্রসন্নকে নিরীক্ষণ করছেন। হরিপ্রসন্ন বিদায় নিতে উঠলে ঠাকুর বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? দেখি লড় তো এক হাত। এই বলে সোজা হয়ে দাঁড়ালেন। হরিপ্রসন্নের তখন পালোয়ানের মতো চেহারা, সুগঠিত বলিষ্ঠ দেহ। তিনি খুব ব্যায়াম করতেন, 200 ডন ও 250 বৈঠক দিতে পারতেন, আর কুস্তি লড়াটাকে তাঁর ন্যায় যুবকেরই কর্ম মনে করতেন। তাই অবাক হয়ে ভাবতে লাগলেন, ভালো রে ভালো, এ কেমন সাধু দেখতে এলাম, সাধু কুস্তি লড়তে চায়। প্রকাশ্যে বললেন, লড়তে জানি। ততক্ষণে ঠাকুর হাস্য সহকারে পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে ক্রমেই হরিপ্রসন্নের দিকে অগ্রসর হয়ে তাঁর 2 হাত নিজ করদয় গ্রহণপূর্বক ঠেলতে লাগলেন। অগত্যা হরিপ্রসন্ন তাকে ঠেলতে ঠেলতে ক্রমে ঘরের দেওয়ালে চেপে ধরলেন। ঠাকুরের মুখে তখনও মৃদু হাসি, আর হাতে হরিপ্রসন্নের করদয়। হরিপ্রসন্নের মনে হলো যেন কি একটা অলৌকিক শক্তি
ঠাকুরের দেহ থেকে শিরশির করে তাঁর দেহে প্রবেশ করছে। তাঁর শরীর রোমাঞ্চিত ও অবশপ্রায় হল। ঠাকুর তখন তাকে মুক্তি দিয়ে বললেন, কেমন, হারিয়েছিস তো? তারপর নিজের খাটটিতে গিয়ে বসলেন। এক অজ্ঞাত শক্তির নিকট পরাজিত হরিপ্রসন্ন তখন অপার্থিব আনন্দে বিভোর। স্বল্পক্ষণ পরে ঠাকুর এসে আস্তে আস্তে তার পিঠ চাপড়িয়ে বললেন, মাঝে মাঝে এখানে আসিস, একদিন এলে কি হয়, ইত্যাদি। এরপর হরিপ্রসন্ন মাঝে মাঝেই ঠাকুরের কাছে যাতায়াত করতে লাগলেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হলে ঠাকুর বললেন, কিরে, কেমন আছিস? আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস, ডেকে পাঠালেও কেন আসিস না? উত্তরে হরিপ্রসন্ন সরলভাবে জানালেন যে ইচ্ছে হয় না বলেই আসেন না। ঠাকুর এতে হাসলেন মাত্র এবং জিজ্ঞাসা করলেন, ধ্যান ট্যান করিস তো? হরিপ্রসন্ন জানালেন যে ধ্যানের চেষ্টা করেন বটে, ধ্যান হয় না। ঠাকুর তখন তাকে নিকটে ডেকে জিহবায় কি একটা লিখে দিলেন এবং পঞ্চবটিতে ধ্যান করতে পাঠালেন। ঠাকুরের স্পর্শে সেদিন যেন তিনি বিহবল হয়ে গেছিলেন, পা যেন আর চলে না। কোনো প্রকারে তিনি পঞ্চবটিতে গিয়ে বসলেন। তারপর আর কোনো বাহ্য জ্ঞান ছিল না। জ্ঞান হতে দেখেন ঠাকুর পাশে বসে গায়ে হাত বুলোচ্ছেন ও মুচকি মুচকি হাসছেন। তারপর ঠাকুর তাকে নিজের ঘরে নিয়ে আসলেন এবং সাধন সম্বন্ধে বহু উপদেশ দিলেন। সেদিন সেখানে আর কেউ ছিল না, শুধু ঠাকুর ও হরিপ্রসন্ন। ঠাকুর সেদিন তাকে আশ্বাস দিয়েছিলেন যে অতঃপর প্রত্যহ ধ্যান হবে। এরপর ঠাকুর তাকে গড়ে পিঠে তুলতে লাগলেন। এরপর হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের শেষ দর্শন করেন এক রাত্রে। তখন সবেমাত্র ঠাকুরের গলরোগের সূচনা হয়েছে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি বাঁকিপুরে চলে যান। বিএ পড়বার জন্য তিনি পাটনায় আসেন। বাড়ি ভাড়া করে ভগ্নিপতির অভিভাবকত্বে বাঁকিপুরে থেকে পাটনা কলেজে অধ্যয়ন করতেন। যে রাত্রে শ্রীরামকৃষ্ণদেব দেহত্যাগ করেন, সে রাত্রে হরিপ্রসন্নের দর্শন হয় যেন ঠাকুর সশরীরে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন। অপ্রত্যাশিতভাবে ঠাকুরের দর্শনে তিনি খুবই আনন্দিত হন, কিন্তু পরক্ষণেই মনে হলো ঠাকুরকে এভাবে আজ কেন দেখলাম, তিনি এখানে কেন আমায় দর্শন দিলেন। পরদিন সংবাদপত্রে ঠাকুরের দেহত্যাগের খবর পেয়ে ওই দর্শনের কারণ সম্যক উপলব্ধি করলেন। পাটনা কলেজ থেকে 1887 সালে বিএ পাশ করে তিনি পুনা কলেজ অফ সায়েন্সের পূর্ত বিভাগে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। হরিপ্রসন্ন বালককাল থেকেই খুব মেধাবী ছিলেন। অল্প দিনের মধ্যে এই কলেজে তাঁর কৃতিত্ব সহপাঠী ও অধ্যাপক বৃন্দকে চমৎকৃত করেছিল। তখনকার দিনে উক্ত কলেজের পরীক্ষার্থীর্ণ ছাত্রদের মধ্যে যে দুজন প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করত, তারাই যথাক্রমে বোম্বাই ও ভারত সরকারের চাকরি পেত। হরিপ্রসন্নের সহপাঠী রাধিকা প্রসন্নের সাংসারিক অবস্থা খুবই খারাপ ছিল। কলেজ থেকে একটি বৃত্তি নিয়ে সে কোনো রকমে পড়ত এবং পাশ করে সরকারি চাকরি পাবার আশায় ছিল। শেষ পরীক্ষার কয়েকদিন পূর্বে হরিপ্রসন্ন রাধিকাকে বললেন, ভাই, তোমার অবস্থা ভালো নয়, তুমি যদি পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করতে পারো তবেই একটি সরকারি চাকরি পাবে। সেজন্য আমি মনে করেছি এবার পরীক্ষা না দিয়ে আগামী বছর দেব। তিনি সেবারে পরীক্ষা দিলেন না। উচ্চাকাঙ্ক্ষী যুবকের পক্ষে এতাদৃশ স্বার্থ ত্যাগ ও মহাপ্রাণতা কদাচিৎ দৃষ্ট হয়। 1892 সালে তিনি শেষ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হন। কোনো বিশেষ কারণে ভূতত্ত্বের পরীক্ষকের অত্যন্ত বিরাগভাজন হবার ফলে হরিপ্রসন্নের পক্ষে প্রথম স্থান অধিকার করা সম্ভব হল না। অকালে পিতৃবিয়োগের ফলে মাতা ও কনিষ্ঠ ভ্রাতা ভগিনীদের প্রতি কর্তব্য সম্বন্ধে হরিপ্রসন্ন সম্পূর্ণ অবহিত ছিলেন। সেজন্য ইঞ্জিনিয়ারিং পাশ করেই 1893 সালে গাজীপুরের জেলা ইঞ্জিনিয়ারের পদে তিনি প্রথম চাকরি গ্রহণ করেন। একদিকে যেমন পরিবারের প্রতি কর্তব্য, অপরদিকে সন্ন্যাসী গুরু ভাইদের প্রতি ছিল তাঁর ভালোবাসা ও নিবিড় যোগাযোগ। বরানগর মঠের দুর্দিনেও সর্বদাই মঠের সেবায়
তিনি নিয়োজিত ছিলেন আর্থিকভাবে, এবং মঠের সন্ন্যাসীরা তাঁর কর্মস্থলের নিকট গেলে তাঁরই আতিথ্য গ্রহণ করতেন। এইভাবে পরিবারের স্থায়ী একটি ব্যবস্থা করে চাকরি ছেড়ে তিলমঠ যখন আলমবাজারে, সেখানেই তিনি যোগদান করলেন। এইভাবে পরিবারের স্থায়ী একটি ব্যবস্থা করে চাকরি ছেড়ে তিলমঠ যখন আলমবাজারে, সেখানেই তিনি যোগদান করলেন। আলমবাজার মঠে তিনি অতি নম্র ও দীন ব্রহ্মচারী বেশে থাকতেন। হঠাৎ দেখলে কেউই মনে করতে পারত না যে ইনি একদা উচ্চ রাজকর্মচারীর পদে অধিষ্ঠিত ছিলেন। মঠের আবশ্যকীয় কর্ম সমাপনান্তে তিনি নিজের ঘরে নিবিষ্ট মনে ধ্যানে মগ্ন থাকতেন। 1897 খ্রিস্টাব্দে স্বদেশ প্রত্যাগত আচার্য স্বামী বিবেকানন্দ যখন উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমণ করছিলেন, তখন হরিপ্রসন্ন মহারাজ তাহার আহ্বানে তাঁর সঙ্গে মিলিত হয়ে দেরাদুন, রাজপুতানা প্রভৃতি স্থানে গমন করেন। অতঃপর মঠে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে স্বামীজির নির্দেশানুসারে তিনি শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে যথাবিধি সন্ন্যাস গ্রহণপূর্বক বিজ্ঞানানন্দ নামে পরিচিত হন। এরপর তিনি 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠের বাড়িঘর তৈরি করা এবং গঙ্গার ভাঙন থেকে রক্ষা করার জন্য পাকা বাঁধ দেবার দায়িত্ব পেয়ে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যা সম্পর্কে ব্যবহারিক দক্ষতার পরিচয় দেন। এই দক্ষতার প্রকাশ তার নির্দেশনায় তৈরি মঠ ও মিশনের বিভিন্ন ভবনের নকশা। স্বামীজির নির্দেশে বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরটি তাঁরই তত্ত্বাবধানে নির্মিত হয় এবং 1938 খ্রিস্টাব্দে নিজের হাতে ইষ্টদেবের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন, যা তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। কাশীর রামকৃষ্ণ মিশন অফ হোম সার্ভিস এবং বেলুর মঠে স্বামী বিবেকানন্দ স্মৃতি মন্দির তাঁরই স্থাপত্য বিদ্যা কুশলতার অপূর্ব পরিচয়। এর সাথে সাথে তিনি বহু তীর্থ দর্শনও করেছেন, যেমন কাশী, কন্যাকুমারী, রামেশ্বর, দ্বারকা, সিংহল, ভুবনেশ্বর ও পূর্ববঙ্গের ঢাকা, বরিশাল ইত্যাদি। 1910 খ্রিস্টাব্দে এলাহাবাদের ব্রহ্মবাদীন ক্লাবের সদস্যদের আন্তরিকতা, ধর্মের প্রতি আগ্রহ ও নিষ্ঠা দেখে শুরু করলেন পূজা, পাঠ ও শাস্ত্র আলোচনা। পবিত্র প্রয়াগরাজে তিনি ওড়ালেন শ্রীরামকৃষ্ণ নামের পতাকা। পতাকার তলায় আনলেন অসংখ্য মানুষকে। এলাহাবাদে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠের একটি স্থায়ী কেন্দ্র। এলাহাবাদ মঠই ছিল তাঁর সাধনার স্থল এবং রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ হয়েও তিনি এখানে থেকেই মঠ পরিচালনা করতেন এবং কার্য উপলক্ষে বেলুর মঠে যেতেন। তিনি ছিলেন যেন এক অতলন্ত জ্ঞানের সাগর। প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং বিদ্যার জ্ঞানকে তিনি প্রকাশ করেছেন মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের 2টি বই লিখে। এছাড়া সংস্কৃত থেকে ইংরাজিতে দেবী ভাগবত ও জ্যোতির্বিজ্ঞানের 2টি প্রাচীন বই এবং বরাহমিহিরের বৃহৎজাতক ও সূর্য সিদ্ধান্ত বাংলায় লেখেন। শেষের দিকে রামায়ণের ইংরাজি অনুবাদে হাত দিয়েছিলেন। হিন্দিতে পরমহংস চরিত তাঁর রচনার শ্রেষ্ঠ কীর্তিও বলা যেতে পারে। ঠাকুর মা স্বামীজি ছিল তাঁর জীবনের সর্বস্ব, যা তাঁর সমগ্র জীবনে প্রস্ফুটিত হয়েছে। 1934 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ এবং 1937 খ্রিস্টাব্দে তিনি 4র্থ সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত হন। তারপর বহু আধ্যাত্ম পিপাসুকে তিনি কৃপা করে মন্ত্র দীক্ষা দান করেন। কখনোই নিজেকে তিনি গুরু বলে ভাবতেন না, সর্বদাই বলতেন শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের সকলের গুরু। শেষ জীবনে স্বামী বিজ্ঞানানন্দ তাঁর কিছু কিছু দর্শনের কথা বলেছেন। একবার কালীঘাটে মাকে প্রদক্ষিণকালে মা কৃপা করে দর্শন দিলেন। সারনাথে একটি বিশেষ বুদ্ধ মূর্তির সম্মুখে দাঁড়িয়ে এক দিব্য দর্শন লাভ করেন। ব্রহ্মদেশের পিণ্ডতেও বুদ্ধদেবের দর্শন লাভ করেছিলেন তিনি। কাশীতে শিব দর্শন করেছিলেন। প্রশান্ত মূর্তি, জটাজুটোধারী, হাসি মুখে দাঁড়ানো শিব ঠাকুরকে দেখতে পেয়েছিলেন। এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে তিনি ত্রিবেণী মাতার দর্শন পান। রামায়ণ অনুবাদ করতে বসলেই রাম, লক্ষ্মণ, সীতা ও মহাবীরজিকে দেখতে পেতেন। 1938 খ্রিস্টাব্দের 25 এপ্রিল তিনি এলাহাবাদেই 70 বছর বয়সে লীলা সম্বরণ করেন। তার ইচ্ছানুসারে ত্রিবেণী সঙ্গমে তার সলিল সমাধি দেওয়া হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, হরিপ্রসন্ন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। তার দিব্য জীবন ভাবিকালের সাধকদের উদ্বুদ্ধ করুক
এই আমাদের প্রার্থনা।